আজকে আমাদের ডিসকাশনের টপিক প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, আমরা এখানে কোশ্চেন আনসার ডিসকাস করব এবং কি এই যে পিডিএফটা এটা আমি পিডব্লিউ অনলি এস থেকে নিয়েছি, যেটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে, যে কেউ ডাউনলোড করতে পারো। আমরা ওখান থেকে কোশ্চেনগুলোকে আজকে ডিসকাস করবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে? দ্য প্রিয়াম্বল সিকিউরস টু অল দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, which of the following provision of the constitution is based on right to equality? বলছে রাইট টু ইকুয়ালিটির মধ্যে কোন কোন আর্টিকেল গুলো আছে যেটা ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটিকে শো করে। তাহলে দেখা যাক। প্রথম কথা, রাইট টু ইকুয়ালিটি কিসের পার্ট? রাইট টু ইকুয়ালিটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর পার্ট। আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে রাইট টু ইকুয়ালিটিকে লেখা রয়েছে। তাহলে প্রথমে দেখো, ইকুয়ালিটি বিফোর ল, এটা আর্টিকেল 14 এই লেখা আছে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে এটা রাইট টু ইকুয়ালিটির মধ্যে আসছে। সেকেন্ড অপশন কি? প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং। দেখো, হিউম্যান ট্রাফিকিং যেটা আছে এটা আর্টিকেল 23 তে আছে। তাহলে এটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটির পার্ট নয়। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি আমরা জানি 17তে আছে। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ড, এটাও আমরা জানি আর্টিকেল 15 এবং 16 এ আছে। আর্টিকেল 15 এ 5টা গ্রাউন্ড আছে, আর্টিকেল 16 এ 7টা গ্রাউন্ড আছে, যেগুলোর বেসিসে ডিসক্রিমিনেশন করা যাবে না। 5 নম্বরে রাইট টু ম্যারি বাই ওয়ান চয়েস, এটা আমাদের আছে আর্টিকেল 21 এর মধ্যে। আমরা দেখলাম যে আমাদের অ্যান্সার অনুযায়ী রাইট টু ইকুয়ালিটির মধ্যে 1, 3 and 4 এই তিনটে অপশন আছে। নেক্সট কোশ্চেন নম্বর 2 কি বলছে? দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইজ বেসড অন দ্য অবজেক্টিভ রেজুলেশন ড্রাফটেড অ্যান্ড মুভড বাই পন্ডিত নেহেরু ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কি জানতে চেয়েছে আমাদেরকে? কারেক্ট ছিল। প্রথমটা আমার কারেক্ট, তার কারণ আমরা জানি অবজেক্টিভ রেজুলেশন পন্ডিত নেহেরু মুভ করেছিলেন কত তারিখে? 13 ডিসেম্বর 1946 এ। এটা কবে একসেপ্টেড হয়েছিল? এটা একসেপ্টেড হয়েছিল 22 জানুয়ারি 1947 এ। কে একসেপ্ট করেছিল? কনস্টিটিউশন অ্যাসেম্বলি একসেপ্ট করেছিল। তাহলে যেটা প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ইজ বেসড অন অবজেক্টিভ রেজুলেশন, দেখো বলতে এটা চাইছে যে অবজেক্টিভ রেজুলেশনের যে আইডিওলজি আর ফিলোসফিটা ছিল সেটা কি প্রিয়াম্বলের মধ্যে দেখা গেছে? তার অ্যান্সার ইজ ইয়েস, দেখা গেছে। সেই হিসেবে স্টেটমেন্টটা রাইট। কিন্তু যদি বলে প্রিয়াম্বল আর অবজেক্টিভ রেজুলেশন কি সেম, অ্যান্সার কিন্তু হবে না। অবজেক্টিভ রেজুলেশন ছিল একটা প্ল্যান, একটা রোড ম্যাপ ছিল, যে কোন ওয়েতে আমরা একটা প্রিয়াম্বলকে লিখবো। একটা প্ল্যান ছিল, সরি প্রিয়াম্বল না, কনস্টিটিউশনকে আমরা কোন ওয়েতে লিখবো, কি কি লেখার সময় কি কি জিনিস আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, এই যে বিষয়গুলো এগুলোকে হচ্ছে অবজেক্টিভ রেজুলেশনের মধ্যে লেখা হয়েছিল। কিন্তু প্রিয়াম্বল কি ছিল? প্রিয়াম্বল হচ্ছে সামারি। ফার্স্ট সামারি, সামারি অফ দ্য কনস্টিটিউশন কে বলা হয় প্রিয়াম্বল। তাহলে দুটো কিন্তু এক জিনিস নয়। অবজেক্টিভ রেজুলেশন আগে লেখা হয়েছিল, সেটার উপর বেস করে আমরা পুরো কনস্টিটিউশনকে লিখি। টোটাল কনস্টিটিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা সামারি হিসেবে আমরা প্রিয়াম্বলকে লিখি। কিন্তু কি দুটোর মধ্যে সিমিলারিটি কোথায় আছে? দুটোর যে আইডিওলজি এন্ড ফিলোসফি সেটা সেম। সেকেন্ডে কি আছে? দ্য প্রিয়াম্বল প্রোভাইডস গ্রেটার রাইট টু সিটিজেন দ্যান দোজ মেনশনড ইন দ্য অবজেক্টিভ রেজুলেশন। দ্য অ্যান্সার ইজ নো। অবজেক্টিভ রেজুলেশনের রাইটস বেশি পরিমাণ ছিল, কারণ এখানে মাইনরিটির কথা বলা হয়েছিল, ব্যাকওয়ার্ড ক্লাসেস এর কথা বলা হয়েছিল, এসসি এসটির কথা বলা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু প্রিয়াম্বলের মধ্যে আমরা দেখতে পাই না। এবং এখানে অবজেক্টিভ রেজুলেশনের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রিটি যেটা হয় সেটার কথাও বলা হয়েছিল, কিন্তু আমরা প্রিয়াম্বলের মধ্যে সেই জায়গাগুলো দেখতে পাই না। তো এটা উল্টো ভাবে যদি দিত যে অবজেক্টিভ রেজুলেশন প্রোভাইডস গ্রেটার রাইট দ্যান প্রিয়াম্বল, তাহলে অ্যান্সার রাইট হতো। অবজেক্টিভ রেজুলেশন অলসো প্রোভাইড দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, না কমেন্সমেন্টের কথা বলেনি, কবে ছিল অ্যাডপশনের কথা বলা হয়েছিল। সেটা কত সালে? 26 নভেম্বর 1949-এ অ্যাডপশন ডে। আমরা জানি 26 নভেম্বরকে আমরা কি করি? কনস্টিটিউশনাল ডে হিসেবে আমরা পালন করি। তাহলে এটা হলো না। 1950 টু মার্ক দ্য 20th অ্যানিভার্সারি অফ দ্য ডিক্লারেশন অফ পূর্ণ স্বরাজ, আমরা এই পুরোটা যাচ্ছি না। তাহলে আমরা কিভাবে কারেক্ট বলেছিল? আমাদের হিসেবে একটাই আসছে, সেটা হচ্ছে অপশন এ। ক্লিয়ার? চলো 3 নম্বরে কি লেখা আছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট about preamble is correct? The preamble provides the source of the authority of the constitution, correct? কারণ কি আমরা প্রথমে জানি উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে শুরু হয়। তাহলে সেখানে উই দ্য পিপল অফ ইন্ডিয়ার মাধ্যমে কি বোঝাতে চাইছে? যে কনস্টিটিউশনের পাওয়ার কোথা থেকে জেনারেট হয়েছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের দ্বারাই সেই পাওয়ার জেনারেট হয়েছে। The preamble provides liberty of thought, expression, opportunity, belief and worship.
অপরচুনিটির কথা বলা নেই, থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপের কথা বলা হয়েছে। দ্য প্রিয়াম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স, রাইট, একবারই এখনো পর্যন্ত হয়েছে, বাই 44th কনস্টিটিউশন, না 42nd। কত সাল? 1976। In the Berubari Union case, the Supreme Court held that preamble is a part of the Constitution. না, এখানে বলা হয়েছিল বেরুবারি কেসে প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। পরবর্তীকালে 24th এপ্রিল 1973-তে যখন কেশবানন্দ ভারতী কেস হয়, সেখানে বলা হয়েছিল যে প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এবং পরবর্তীকালে 1995-এ যখন এলআইসি অফ ইন্ডিয়া কেস হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে প্রিয়াম্বল ইজ ইন্ট্রিগাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে পেলাম কি, অপশন এ হচ্ছে রাইট। 4 নম্বরে কি আছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট with reference to equality as mentioned in the preamble. The preamble mentions social, economic and political equality. না, social, economic and political justice এর কথা বলা হয়েছে, not equality. Wrong. It signifies the absence of special privileges to any section of the society. Equality মানেই সেখানে হচ্ছে স্পেশাল প্রিভিলেজের অ্যাবসেন্স থাকতে হবে, কারণ তুমি যদি স্পেশাল প্রিভিলেজ কাউকে দিয়ে দাও তাহলে সেখানে ইকুয়ালিটি আসলো কি করে? তাহলে অবশ্যই এটা রাইট। The provision related to opportunity made under Article 16 emanates from this. দেখো, এই যে অপরচুনিটির কথা বলা হয়েছে, এটা আর্টিকেল 16 এর মধ্যে আছে। দ্য প্রভিশন রিলেটেড টু অপরচুনিটি, কারণ কি আর্টিকেল 16-এ কি বলা হয়েছিল যে আমাদেরকে 7টা গ্রাউন্ড দেওয়া হয়েছিল। এই 7টা গ্রাউন্ডের উপর আমরা কাউকে ডিসক্রিমিনেশন করতে পারবো না। কিসের ভিত্তি? এই 7টা গ্রাউন্ড কি কি ছিল? যেমন রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, ডিসেন্ট, প্লেস অফ রেসিডেন্স। এই 7টা গ্রাউন্ড এর উপরে ভিত্তি করে আমরা কোনো সিটিজেনকে সরকারি কাজ, যেগুলো পাবলিক এমপ্লয়মেন্টের অপরচুনিটি থেকে আমরা তাদেরকে বঞ্চিত করতে পারবো না বা ডিসক্রিমিনেশন করতে পারবো না। তাহলে এটাও কোথাও না কোথাও একটা ইকুয়ালিটির সাথে সমতা বজায় রাখছে। তাহলে আমরা এইটাকেও ধরতে পারি। তাহলে 4 নম্বরে অ্যান্সার কি আসছে? 2 এবং 3। 5. Which of the following article of the Constitution fulfill the objective of promotion of fraternity among the people of India? বলছে কোন আর্টিকেলটা এই যে ফ্র্যাটার্নিটি মানে ভাইচারা, এই বিষয়টাকে কনস্টিটিউশনের মধ্যে মানে কনস্টিটিউশনে লেখা হয়েছিল, যার মধ্যে কনস্টিটিউশনের যে অবজেক্টিভ ছিল সেটাকে ফুলফিল করেছিল। ফ্র্যাটার্নিটির কথা এক কথায় কোথায় লেখা আছে? আর্টিকেল 51A তে কি লেখা আছে? ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা, যেটা আমরা জানি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর সময় ডিউরিং ম্যাডাম ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট এটা অ্যাড করেছিলেন প্রিয়াম্বলে। এই 51A এর মধ্যে ফ্র্যাটার্নিটির কথা লেখা আছে। 38-এ কি লেখা আছে? 38-এ লেখা আছে জাস্টিসের কথা। জাস্টিস কি কি বললাম? সোশিয়াল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিসের কথা বলা হয়েছে। 18-তে কি বলা হয়েছে? অ্যাবলিশন অফ টাইটেলস এর কথা। কিন্তু এই দুটোতে কোথাও ভাইচারের কথা লেখা নেই। তাহলে আমার হিসাবে অ্যান্সার হবে 1। ওকে, নেক্সট কোশ্চেন কি চলছে? 6 নম্বর বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টার্ম লিবার্টি মেনশনড ইন দ্য প্রিয়াম্বল। লিবার্টি বলতে কি বোঝাচ্ছে এখানে? The preamble provides liberty of thought, expression, opportunity, faith and worship. Opportunity কথা নেই, একটু আগে আমরা কোশ্চেন দেখলাম। তাহলে faith আছে আর কি আছে? বিলিভ ছিল, বিলিভের কথা বলা হয়েছিল। Liberty cannot be achieved with the absence of a law. দেখো, এটা একটু বোঝার জিনিস আছে, এটা কোশ্চেনটা এটা রাইট। লিবার্টি ক্যান নট বি অ্যাচিভ উইথ দ্য অ্যাবসেন্স অফ ল, মানে বলতে চাইছে যে আমরা লিবার্টি তখনই পাবো যদি এখানে কোনো ল না থাকে। অ্যাকচুয়ালি কিন্তু দেখতে গেলে যে একটা যেমন ফেমাস ফিলোসফার জন লুকি, ইংলিশ ফিলোসফার, তিনি কি বলেছিলেন? ইফ দেয়ার ইজ নো ল দেয়ার ইজ নো লিবার্টি। লিবার্টির মানেটা কি? লিবার্টির মানে আমাদেরকে কোনো কিছু করতে থেকে বাধা দেওয়া হবে, যে অ্যাবসেন্স অফ রিস্ট্রেন্ট, এই কথাটা হচ্ছে লিবার্টির সাথে যায়। কিন্তু তার মানে এখানে এটা কোনোদিনই বলছে না যে এখানে ল থাকা চলবে না, কারণ যদি কোনো ল না থাকে সেখানে লিবার্টি নয়, সেটা ক্যাওসে পরিণত হয়। সেই জন্যই বলছে যে লিবার্টি ক্যান নট বি অ্যাচিভড উইথআউট দ্য অ্যাবসেন্স অফ ল। বুঝে গেছেন? 3 নম্বরে বলছে ইট প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর অ্যান ইন্ডিভিজুয়াল টু ডেভেলপ হিমসেলফ হারসেলফ ফুললি। অবশ্যই লিবার্টির কথার মানেই হচ্ছে আমরা প্রত্যেককে নিজেদেরকে ডেভেলপ করার অপরচুনিটি পাবো। লিবার্টি ইজ এসেন্সিয়াল ফর দ্য সাকসেসফুল ফাংশনিং অফ দ্য ডেমোক্রেসি। দ্যাট ইজ অলসো রাইট। দেখো, ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসির মানে যেখানে আমরা আমাদের কাছে বাক স্বাধীনতার অধিকার আছে, আমরা
শুধুমাত্র অ্যাজ এন ইন্ডিভিজুয়াল জন্মাচ্ছি মারা যাচ্ছে এরকম নয়, আমাদের কিছু চয়েস আছে, আমাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল কিছু ডিগনিটি আছে, আমরা কিছু করতে চাই, এগুলো সবকিছুতে ইনক্লুড করছে। আমাদের কাছে যে লিবার্টি থাকে, সেই স্বাধীনতা থাকে, তবেই তো আমরা করতে পারবো। এই যে বিষয়টা লিবার্টি, তাহলে একটা ডেমোক্রেসি যদি প্রপার ভাবে ফাংশনিং করতে হয়, লিবার্টি খুবই এসেন্সিয়াল। কারণ যদি লিবার্টি না থাকে সেটা মোনার্কিতে পরিণত হয়ে যাচ্ছে। কারণ আগেকার দিনে কি হতো, রাজা যেটা বলতো সেটাই শেষ কথা, সেটাই সবাইকে মানতে হতো। সেখানে লিবার্টি বলে তো কোনো কিছু ছিল না। কিন্তু ডেমোক্রেসির একটা এসেন্সিয়াল পার্টই হচ্ছে লিবার্টি। ক্লিয়ার? আর এই যে লিবার্টি, এই কথাটা কোথা থেকে এসেছে, কনসেপ্ট কোথা থেকে এসেছে, দ্যাট ইজ ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এসেছে। 1789 এই সময় ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, সেখান থেকে আমরা লিবার্টি কনসেপ্ট নিয়েছি। ক্লিয়ার? তাহলে আমাকে কি বলেছিল এখানে, ইনকারেক্ট বলেছিল, ইনকারেক্ট আমার অপশন এ। 7 নম্বরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রমোট সোশিয়াল জাস্টিস অ্যাজ envisaged in the preamble? সোশিয়াল জাস্টিস কোন কোন আর্টিকেলে বলা হয়েছে, যেই সোশিয়াল জাস্টিসের কথা প্রিয়াম্বেলে বলা হয়েছে, সেটা কোন কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 70 তে কি বলা হয়েছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। অবশ্যই আনটাচেবিলিটি কে যদি আমাদেরকে অ্যাবলিশন করে, সেটা সোশিয়াল জাস্টিসেরই পার্ট। 38 এ কি বলা হয়েছে, 38 এ জাস্টিসের কথাই বলা হয়েছে। জাস্টিস কি কি প্রকারের জাস্টিস, সোশিয়াল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে। 39 এতে কি বলা হয়েছে, ইকুয়ালিটির কথা বলা হয়েছে, আর ফ্রি লিগেল এডের কথা বলা হয়েছে। তাহলে এই যে ইকুয়ালিটি, ফ্রি লিগেল এড, এগুলো তো সোশ্যাল জাস্টিসেরই পার্ট হচ্ছে এক একটা। আর্টিকেল 42 তে কি আছে, দ্য হিউম্যান কন্ডিশন, যে সরকারকে এটা ঠিক করতে হবে যে যারা ওয়ার্ক করছে তাদের জন্য একটা ওয়ার্ক করার জন্য একটা হিউম্যান কন্ডিশন যেমন থাকে, যেমন মহিলাদেরকে ম্যাটারনিটি রিলিফ দিতে হবে, এগুলো সবকিছুই কিন্তু একটা সোশিয়াল জাস্টিসের পার্ট। 49 কি ছিল, 49 ছিল প্রোটেকশন অফ দ্য মনুমেন্টস, মানে আমাদের যে ঐতিহ্য আছে, যে সমস্ত বিল্ডিংস রয়েছে যেগুলো হিস্টোরিক্যাল কোনো সিগনিফিকেন্স রাখছে, সেগুলোকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে আমাদের। দেয়ার ইজ নো সোশিয়াল জাস্টিস, এটা আমাদের একটা দায়িত্ব বলা যেতে পারে, আমাদেরকে এটা নিজেদের মধ্যে ইনবিল্ড করতে হবে। সেই হিসেবে এই আর্টিকেলটা রাখা হয়েছে। আর্টিকেল 50 কি লেখা আছে, সেপারেশন অফ পাওয়ারের কথা লেখা আছে। সেপারেশন অফ পাওয়ার বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, যে জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ দুটোর মধ্যে যে পাওয়ারের সেপারেশন, সেটা আর্টিকেল 50 মধ্যে দেওয়া আছে। এটাও সোশ্যাল জাস্টিসের পার্ট নয়। দেখো এখানে একটা অন্য কোশ্চেনে যায়, সেপারেশন অফ পাওয়ার আর ডিভিশন অফ পাওয়ার নিয়ে একটু প্রবলেম হয় অনেকের। সেপারেশন অফ পাওয়ার মানে, দেখো আমাদের স্টেটের 3টে অর্গান, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা লেজিসলেটিভ, একটা এক্সিকিউটিভ। এই যে তিনজন দেখো একদম হরাইজন্টালি আছে, এই যে তিনজন, এদের মধ্যে যে পাওয়ারের ডিভিশন, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। ক্লিয়ার? এই যে সেপারেশন অফ পাওয়ার, এটাকে যদি জিজ্ঞেস করা হয় এটা কিসের ফিচার, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা ডেমোক্রেসির ফিচার। ডেমোক্রেসি, এটা একটা ফেডারেল কান্ট্রি, একটা ইউনিটারি কান্ট্রি, যেমনই কান্ট্রি হোক না কেন, সেই কান্ট্রির মধ্যে এই সেপারেশন পাওয়ার ব্যাপারটা থাকতেই পারে, কিন্তু এটা একটা ডেমোক্রেসির ফিচার। যে ডেমোক্রেসিতেই আমরা দেখেছি যে এইভাবে সেপারেট করা হয়। চলো, আর ডিভিশন অফ পাওয়ার মানে কি, যেমন ধরো ইউনিয়ন আছে, তার নিচে স্টেট গভর্নমেন্ট আছে, তার নিচে আছে লোকাল গভর্নমেন্ট, আমরা দেখেছি পার্লামেন্ট, বিধানসভা, পঞ্চায়েত, এদের মধ্যে যে ভার্টিক্যাল ডিভিশন অফ পাওয়ার হয়, সেটাকে আমরা বলি ডিভিশন অফ পাওয়ার। যদি বলি ডিভিশন অফ পাওয়ারটা কিসের ক্যারেক্টার, তখন এটা হচ্ছে একটা ফেডারেল কান্ট্রির ফেডারেল ক্যারেক্টার, মনে রাখো। এখান থেকে কোশ্চেন আসতে পারে, সেই জন্য এটা এক্সপ্লেন করে দিলাম। তাহলে একটা হরাইজন্টাল, এটা আমার হরাইজন্টাল মনে রাখতে হবে, আর এটা আমার ভার্টিক্যাল। দুটোই কিন্তু পাওয়ারের ডিভিশন হচ্ছে বা সেপারেশন হচ্ছে, কিন্তু জিনিসটা কিভাবে হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। ক্লিয়ার? এখানে আমার কি অ্যান্সার আসছে, ক্লাস এই কোশ্চেন নম্বর 7 এর 1 2 3 4, 1 2 3 4। আরে यार, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্রিয়াম্বল, দ্য প্রিয়াম্বল হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স। আমি বললাম অবশ্যই একবারই হয়েছে, আন্ডার দ্য প্রাইম মিনিস্টার অফ মিসেস ইন্দিরা গান্ধী, ডেফিনেটলি। কারণ কত, 42nd অ্যামেন্ডমেন্ট 1976, আমরা জানতাম এই সময় কে ছিলেন, ম্যাডাম গান্ধী ছিলেন। আর এই সময় আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে, 1975 থেকে 1977 পর্যন্ত আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি চলছিল। কোশ্চেন নাম্বার 2 এ কি আছে, সুপ্রিম কোর্ট ইন দ্য মিনার্ভা মিল কেস হ্যাজ হেল্ড দ্য প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। না, পার্ট অফ দ্য কনস্টিটিউশন প্রথম কথা
related to Kesavananda Bharati case 24th April 1973. It is also related with the election India case 1995, যেখানে সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রিয়াম্বল is an integral part of the constitution. কিন্তু মিনার্ভা বিল কেসের সাথে কোনো রিলেশন নেই। মিনার্ভা বিল কেস কবে হয়েছিল? 1980 হয়েছিল। এখানে মেনলি প্রবলেম কি হয়েছিল যে এখানে সরকার বলতে চাইছিল যে ডিপিএসপির পাওয়ার বেশি ফান্ডামেন্টাল রাইটস এর থেকে। এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া চলছে, ডিপিএসপি বড় না ফান্ডামেন্টাল রাইটস বড়। তখন সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছিল যে দেয়ার শ্যাল বি দেয়ার শ্যাল বি ইজ এ ব্যালেন্স বিটুইন ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস। তার মানে কি হারমোনিয়াস কনস্ট্রাকশনের কথা বলা হয়েছিল। এই হারমোনিয়াস কনস্ট্রাকশন মানে কি, এই যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি কে একে অপরের সাথে একসাথে চলতে হবে, না এ বড় না এ বড়, দুজনকে একসাথে ব্যালেন্স করে চলতে হবে। এটাই ছিল মিনার্ভা মিলস কেসে সুপ্রিম কোর্টের দ্বারা রায়। তাহলে এখানে যদি আমি কোশ্চেন দেয় যে হারমোনিয়াস কনস্ট্রাকশনের কথা কোন জাজমেন্ট থেকে এসেছিল, সেটা মিনার্ভা মিলস কেস, কিন্তু ডিপেন্ড করছে কিসের উপর, যে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি এর হারমোনিয়াসের কথা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? 3 নম্বরে কি আছে? দ্য অরিজিনাল প্রিয়াম্বল ডিড নট ইনক্লুড দ্য ওয়ার্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ইন ইট। অবশ্যই অরিজিনাল প্রিয়াম্বলে এসব ছিল না, তাহলে আমার হিসাবে 1 and 3 হচ্ছে কারেক্ট। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাব। ওয়েট এ মিনিট। 9 নম্বর কোশ্চেন কি বলছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টার্ম সেকুলার। সেকুলারের কথা বলছে অ্যাজ মেনশনড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। চলো অপশনে কি আছে? The term was added by 44th Constitutional Amendment Act 44 নয় 42nd। কি কি ছিল? সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রেট, এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল। ইন্ডিয়া সেকুলারিজম প্রোভাইডস ফর দ্য স্ট্রিক্ট সেপারেশন অফ স্টেট অ্যান্ড রিলিজন। বলছে ইন্ডিয়া সেকুলারিজম যেটা আছে সেখানে স্ট্রিক্ট সেপারেশন করা হয়েছে স্টেট আর রিলিজিয়ন। এটাও আমার হবে অ্যান্সার না, তার কারণ স্টেট ক্যান ইন্টারভিনস হোয়েন এভার ইট ইজ নিডেড। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তার কারণ আর্টিকেল 25 থেকে 28 আমরা যেখানে রিলিজিয়াস ফ্রিডমের কথা দেখতে পাই, সেখানে স্টেট চাইলে ইন্টারভিন করতে পারে, কিন্তু যতক্ষণ না প্রয়োজনীয়তা আসছে। তাহলে এখানে আমাদের কখনো স্ট্রিক্ট সেপারেশন নেই, আমাদের একটা ওয়াল আছে বিটুইন দ্য স্টেট অ্যান্ড রিলিজিয়নের মধ্যে। স্টেট হ্যাজ নো রিলিজিয়ন। স্টেট কোনো ধর্মকেই হচ্ছে প্রায়োরিটি দেবে না, বা তাদের ভোটিং এর জন্য এই কাজ করবে না, যে একটা সম্প্রদায়কে বেশি পরিমাণ জিনিস দেবে আরেকটা সম্প্রদায়কে দেওয়া হবে না। এই জিনিসটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই। বাট হ্যাঁ, আমরা এখানে পলিটিক্স পড়ছি না, আমরা পলিটি পড়ছি, তাই বর্তমানে সিচুয়েশনের সাথে কানেক্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা কনস্টিটিউশন পড়ছি, যেটা লেখা আছে সেটাকে কিভাবে মিস ইউজ করছে সেটা গভর্নমেন্ট এবং সুপ্রিম কোর্ট জানে, সেটা তাদের বিষয়, আমরা এখানে কিছু বলতে পারবো না। আমরা জাস্ট কনস্টিটিউশন পড়ছি। 3 নম্বরে কি আছে? আর্টিকেল 15, 16 and 14 of the 44 of the constitution promotes secularism in India. দেখো, আর্টিকেল 15 আর 16 আমি যখন গ্রাউন্ডের কথা বললাম যে 15 5টা গ্রাউন্ড আছে, 16 7টা গ্রাউন্ড আছে, সেখানে একটা কথা ছিল যে রিলিজিয়ন, যে রিলিজিয়নের ভিত্তিতে তুমি কাউকে বঞ্চিত করতে পারবে না বা ডিসক্রিমিনেশন করতে পারবে। আর আর্টিকেল 44 আমরা জানি ইউসিসি, যেটা নিয়ে এখন সারা দেশে হাঙ্গামা চলছে। কিসের হাঙ্গামা, কেন হাঙ্গামা, তার বেসিক কি রিজন? প্রথম কথা, ইউসিসি আসলে কি হবে, সিভিল প্রসিডিং যেটা আছে, যেটা সমস্ত ধর্মের জন্য আলাদা করা আছে, সেগুলোকে এক করে দেওয়া হবে। ক্রিমিনাল প্রসিডিংটা অলওয়েজ সবার জন্য সেমই ছিল, কিন্তু সিভিল প্রসিডিংটা চেঞ্জ হবে। হয়তো আমাদের যে ম্যারেজ ল গুলো আছে সেগুলোকে সেম করে দেওয়া হবে, বা আমাদের যেটা প্রপার্টি রুল আছে সেগুলোকে সেম করে দেওয়া হবে। এগুলো ইউসিসির মধ্যে আছে। কিন্তু ক্রিমিনাল প্রসিডিং তো সবসময় একই ছিল, কিন্তু তাও আর কি ইউসিসির জন্য এগেনস্টে যাবে অনেকে, অনেকে ইয়ে করবে, কারণ ডিপিএসপি তে লেখা আছে না, লেখাটা কিছু না ভেবেই তো দিয়েছিল, কিছু না কিছু ভেবে। ইউসিসি করলে এটা আমাদের সুবিধাই হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে এখান থেকে আমার কারেক্ট জিজ্ঞেস করেছিল অনলি 3। 10 নম্বর কি বলছে? কনসিডার দ্য ফলোইং পেয়ার্স অফ প্রিন্সিপাল অফ প্রিয়াম্বল এন্ড রাইট দ্যাট প্রমোট দোজ প্রিন্সিপাল। চলো, বলছে এখানে প্রিন্সিপাল আছে, এখানে ফান্ডামেন্টাল রাইট, এগুলো একটা অপরের সাথে রিলেটেড কিনা। দেখো, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, অপরচুনিটির কথা বললামই, পাবলিক এমপ্লয়মেন্ট 16 এর সাথে রিলেটেড। লিবার্টি অফ বিলিফ, আর্টিকেল 25, যেখানে রিলিজিয়নের কথা বলেছে, যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সেখানে তোমার বিলিফের কথা আসবে, ওরশিপের কথা আসবে, ফেথের কথা আসবে, এনিথিং আর্টিকেল 25 এর সাথে রিলেটেড। ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, আর্টিকেল 17 কি আছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে। আনটাচেবিলিটি মানে
সেটাই তো এক একজনের ইন্ডিভিজুয়াল না। আমি যদি তোমাকে বলি যে তুমি অস্পৃশ্য, আমি তোমাকে টাচ করবো না, তাহলে তোমার ডিগনিটি রইলো কোথায়? এটারে আর্টিকেল 17 জায়গায় আর্টিকেল 21ও দিয়ে দেয়, তখনও এটা রাইট। স্যার 21ও কি আছে, যে লিভিং উইথ চয়েস এন্ড ডিগনিটির কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের একটা কেসে রায় দিয়েছিলেন তারা, যে চয়েস অফ ডিগনিটি, লিভিং উইথ চয়েস এন্ড ডিগনিটি, এটা আর্টিকেল 21 এর মধ্যে ইনক্লুডেড আছে। তাহলে ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, আর্টিকেল 17, আর্টিকেল 21 বোথ রাইট হবে। সোশ্যাল জাস্টিস আর্টিকেল 21A এর মধ্যে কি বলা আছে, কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে। 6 থেকে 14 ইয়ার্স বাচ্চাদের কম্পালসারি এডুকেশন, ইট ইজ অলসো এ পার্ট অফ দ্য সোশ্যাল জাস্টিস। তাহলে আমি দেখলাম প্রত্যেকটাই ম্যাচ করছে, অ্যান্সার হবে ডি। ক্লিয়ার?